পূরণ করুন এবং এবং বাংলাদেশের স্বঘোষিত বিপ্লবীদের দল জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির সমাবেশে আচমকা বিস্ফোরণে গুরুতর আহত 4 জন। বিস্ফোরণকে কেন্দ্র করে ফের সরগরম বাংলাদেশের রাজনীতি। কে বা কারা বিস্ফোরণ ঘটালো? এটা কি শুধুই রাজনৈতিক নাশকতা নাকি কোনো গোষ্ঠীর উদ্দেশ্য প্রণোদিত হামলা? এর সঙ্গে কি জঙ্গি কার্যকলাপের কোনো যোগ রয়েছে? জাতীয় নাগরিক পার্টির তরফে বিস্ফোরণের ঘটনায় কেন তারেক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে? তবে কি শাসক বিরোধী দ্বন্দ্ব নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? জুলাই বিপ্লব উদযাপনের নামে বাংলাদেশের বুকে ফের কেন উঠছে হাসিনা বিরোধী স্লোগান? শেখ হাসিনা এই নামটাকেই কি এখন ভয় পাচ্ছে বাংলাদেশের হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো? নিষিদ্ধ ঘোষণা করা হলেও ওই আওয়ামী লীগের আতঙ্কে কি রাতে ঘুমোতে পারছে না জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামীর মতন দলগুলো? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কেন বলছেন হাসিনা দেশে ফিরতেই পারেন, দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই? তবে কি এবার সত্যিই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? সেই কারণেই নতুন করে হাসিনা বিরোধী সুর চড়াচ্ছে এনসিপি এবং জামাতরা। হাসিনা ফিরলে কি বদলে যেতে চলেছে বাংলাদেশের রাজনীতি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 6 জুলাই সোমবার ভারতীয় সময় অনুযায়ী রাত তখন প্রায় 9:20। ঢাকার সাভার মডেল থানার তারাপুর ঈদগাহ মাঠে চলছিল জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। বক্তব্য রাখছিলেন এনসিপির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিদ। হঠাৎ সভামঞ্চ থেকে 10 থেকে 15 ফুট দূরত্বে ঘটে যায় এক বিস্ফোরণ। এতে চারিদিক সাদা ধোঁয়ায় ভরে যায়। বিস্ফোরণে 4 জন আহত হন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করে দেন, যার ফলে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সভায় উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, সার্জিজ আলম সহ এনসিপির অন্যান্য নেতারা। আচমকা এই বিস্ফোরণে গোটা সভাটাই পণ্ড হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটালো? এটা কি শুধুই রাজনৈতিক নাশকতা নাকি কোনো গোষ্ঠীর উদ্দেশ্য প্রণোদিত হামলা নাকি এর পেছনে যোগ রয়েছে কোনো জঙ্গি সংগঠনের? বিস্ফোরণের ঘটনার পর গোটা ঘটনায় তারেক প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তথা জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, পরিকল্পনা করে সভা শুরুর আগে এলাকায় লোডশেডিং করে দেওয়া হয়েছিল। প্রশাসনের সহযোগিতায় সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এনসিপি নেতাকর্মীদের খুনের চেষ্টা হয়েছিল বলেও গুরুতর অভিযোগও করেছেন নাহিদ। সংসদের তৃতীয় বৃহত্তম দল এনসিপি এখানে একটা রাজনৈতিক কর্মসূচি, সেটা নিরাপত্তা দিতে পারেন। এই ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইন শৃঙ্খলার ব্যর্থতা। সাধারণ বাংলাদেশিদেরকে হত্যা করছে বিএসএফ পুলিশ বাহিনী। আমরা দেখছি সীমান্তে পুশিং হচ্ছে এবং এই সরকার যে নিজেকে জাতীয়তাবাদী সরকার বলে জাতীয়তাবাদের নামে ব্যবসা করে, সে সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না, সে পুশিং বন্ধ করতে পারছে না। ফলে আমরা বলবো সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিক উদযাপনের জন্যই জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে এনসিপি মাসব্যাপী একাধিক কর্মসূচি ঘোষণা করেছিল। আর সেই কর্মসূচির প্রেক্ষিতেই সোমবার ঢাকার সাভারে পদযাত্রা এবং সমাবেশের আয়োজন করা হয়। সাভার থানা বাস স্ট্যান্ড থেকে তারা পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি প্রায় 1 কিলোমিটার দূরে ওই তারাপুর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। আর এরপর সেখানেই সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভাতেই ঘটে যায় বিস্ফোরণ। এই বিস্ফোরণের প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা মিছিল করে গিয়ে আবার ওই সাভার মডেল থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে। নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা থানার ভেতর গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন। দোষীদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও জানান তারা। আসলে এনসিপির তরফে জুলাই বিপ্লব উদযাপন করার কথা বলা হলেও আসলে এই কর্মসূচির উদ্দেশ্যই হলো ওই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী সমাবেশ।
আর তার প্রমাণ হচ্ছে এই ঘটনার পর নাহিদের বক্তব্য এবং তারপর পুলিশের পদক্ষেপ। খেয়াল করে দেখুন, বিস্ফোরণের ঘটনার পর নাহিদ সহ এনসিপি নেতারা সরাসরি তারেক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল, কিন্তু তারপর থানায় গিয়ে এই বিস্ফোরণের জন্য যে মামলাটি করা হয় সেখানে এই বিস্ফোরণের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠী যুক্ত থাকতে পারে বলে অভিযোগ করা হয়। আর তারপরেই পুলিশ নুরুল ইসলাম এবং সজীব নামে দুজন ওই যুবলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের এই পদক্ষেপে কিন্তু হতবাক খোদ এনসিপি নেত্রী ওই নাবিলা তাসনিদ, কারণ তিনি আবার জানিয়েছেন সোমবার রাতে থানা থেকে বের হতে তাদের প্রায় 12টা বেজে গিয়েছিল, আর তারপরেই সকালের মধ্যেই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি তার কাছেও ক্লিয়ার নয়। দায় এড়াতেই পুলিশ এই পদক্ষেপ নিয়ে থাকলে তার দায় পুলিশকেই নিতে হবে বলে জানিয়েছেন তাসনিদ। তাহলে কি আওয়ামী লীগের পর এবার ওই বিএনপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এনসিপি? কারণ এই মুহূর্তে এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের নামে যে প্রচার চালাচ্ছে তাতে দুটো বিষয় প্রাধান্য পাচ্ছে। একদিকে তারা হাসিনা সরকারের বিরুদ্ধে স্বৈরাচারের শাসন কায়েমের অভিযোগ করছেন, আবার অন্যদিকে জুলাই সনদ এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করায় বিএনপি সরকারের বিরুদ্ধেও কিন্তু খড়গহস্ত হচ্ছে। আর এই একই অভিযোগে আন্দোলন শুরু করেছে ওই বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। বেশ কিছুদিন ধরে জামায়াত এবং এনসিপি শাসক দল বিএনপিকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে যে তাদের পরিণতি অচিরেই ওই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো হবে, অর্থাৎ বিএনপিও গণরোষের মুখোমুখি হতে চলেছে। হাসিনা এবং আওয়ামী লীগকে বিএনপির পেছন দরজা দিয়ে রাজনীতিতে ফেরাতে চাইছে বলে অভিযোগ করছে ওই দুই বিরোধী দল। আসলে যে লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থানের নামে বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা এবং অশান্তির বাতাবরণ তৈরি করেছিল এই স্বঘোষিত বিপ্লবী এনসিপির নেতারা এবং জামাতের দলবল, নির্বাচনে হেরে গিয়ে সেই লক্ষ্য পূরণে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশকে পুরোপুরি পাকিস্তানের হাতে তারা তুলে দিতে পারছে না। হাসিনার মতন তারেক রহমানও ভারতের সঙ্গে সখ্যতা বজায় রেখেই চলছেন, যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভীষণভাবেই প্রয়োজন। তারেক সরকারের এই উদ্যোগের কারণেই মাঠে মারা পড়েছে ওই কট্টরপন্থী এবং ভারত বিরোধীদের চক্রান্ত। না হলে ওই ঢাকার সাভারের সভাস্থল থেকে ফের একবার সেই পুরনো দিল্লি না ঢাকা স্লোগান শোনা যেত না। দেশটিতে একটি নির্বাচিত সরকার স্থাপিত হবার পরেও সেই স্লোগান ভুলতে পারছে না ওই এনসিপি এবং জামাতরা। আসলে পাকিস্তানের মতন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো মূলত ভারত বিরোধিতার জিগির তুলে রাজনীতির ময়দানে টিকে থাকতে চাইছে। আর সেই সময় এই এনসিপি নেতাদের মনে বারবার ফিরে আসছে একটাই নাম, শেখ হাসিনা। শেখ হাসিনা এই নামটাকেই কি এখন ভয় পাচ্ছে বাংলাদেশের হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো? নিষিদ্ধ ঘোষণা করেও আওয়ামী লীগের আতঙ্কে কি রাতে ঘুমোতে পারছেন না ওই জাতীয় নাগরিক পার্টি এবং জামাতি ইসলামের মতন দলগুলোর নেতারা? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কেন বলছেন হাসিনা দেশে ফিরতেই পারেন, দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই? তবে কি এবার সত্যিই বাংলাদেশে ফিরছেন হাসিনা? সে কারণেই নতুন করে হাসিনা বিরোধী সুর চড়াচ্ছে এনসিপি এবং জামাতরা। তবে কি ফের একবার বদলাতে চলেছে বাংলাদেশের রাজনীতি? আপনারা জানেন যে 2024 সালের আগস্টে ছাত্র জনতার ওই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। সে সময় ভিসা কেন্দ্রগুলোতে হামলা এবং কর্মীদের হুমকির মুখে পড়ে ভারত ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ স্থগিত করে দিয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ভারত বিরোধী মনোভাবের কারণে সম্পর্কের আরও অবনতি ঘটেছিল। 2024-এর পর 2025 সালের ডিসেম্বরে ঢাকায় ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ভারতীয় দূতাবাসে উগ্র জনতার চড়াও হওয়ার চেষ্টার মাধ্যমে তা আরও চরমে পৌঁছায়। আর এটাই ছিল ওই বাংলাদেশের মৌলবাদী, কট্টরপন্থী এবং ভারত বিরোধী এনসিপির প্রধান উদ্দেশ্য।
কিন্তু 2026 সালে বাংলাদেশের আম জনতা নির্বাচনের মাধ্যমে ওই জামাত এবং এনসিপির বাড়া ভাতে একেবারে ছাই দিয়ে দেয়। বাংলাদেশের মানুষের বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে বিএনপি। নাহিদ, সার্জিস, হাসনাতদের সমস্ত চক্রান্ত একেবারে মাঠে মারা যায়। সরকারের দায়িত্ব নিয়ে তারেক রহমানও বুঝতে পারেন ভারত বিরোধিতা বাংলাদেশের পক্ষে কখনোই ভালো কিছু নয়, বরং তাতে বাংলাদেশের সাধারণ মানুষেরই ক্ষতি। আর সে কারণেই অবৈধ অনুপ্রবেশ বা তিস্তার জলবন্টনের মতন অমীমাংসিত ইস্যু থাকলেও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কিন্তু চলতে চাইছে তারেক সরকার। রাজনৈতিক এই টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের মধ্যে গভীর সামাজিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিক বাস্তবতাকে এড়ানো অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। চিকিৎসা থেকে বিয়ের কেনাকাটা কিংবা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় থাকা আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর কাছে ভারতই একমাত্র ভরসা। জানেন কি, বাংলাদেশের মানুষের জন্য আবার সেই ট্যুরিস্ট ভিসা দেওয়া চালু করেছে ভারত। আপনাদের জানিয়ে রাখি, গত 28শে জুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক নতুন করে জোরদার করার লক্ষ্যে এই ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা করেছিলেন। 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও এই ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু হওয়ায় খুশি এখন ওই বাংলাদেশিরা। আর সেই ছবি ধরা পড়েছে বাংলাদেশের বিভিন্ন ভিসা কেন্দ্রগুলোতে। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা সেন্টার সহ অন্যান্য ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তথ্য বলছে, দীর্ঘ 2 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিসা প্রদান চালু হওয়ার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই 1,40,000-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে ওই ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে। ঢাকার যমুনা ফিউচার পার্কে ভিসা কেন্দ্রের বাইরে গত 3 দিন ধরে 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার 5টি ভিসা কেন্দ্রের সামনেও দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ লাইন। যতই ওই নাহিদ আর সার্জিসরা স্লোগান দিক, দিল্লি না ঢাকা, বাংলাদেশের আম জনতার ভারতে আসার জন্য ভিসা সেন্টারগুলোতে এই ভিড় তার জবাব কিন্তু দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সীমান্ত নিয়ে কড়া মনোভাব নিয়ে বাংলাদেশের কট্টরপন্থীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যতই গালমন্দ করুক না কেন, শেখ হাসিনার ধারা অব্যাহত রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আম উপহারও পাঠিয়েছেন তারেক রহমানের সরকার। শেখ হাসিনা সরকার দুদেশের সম্পর্কের সেতুবন্ধন করার জন্যই এই আম কূটনীতি শুরু করেছিলেন। এক প্রকার বাধ্য হয়ে এই ধারাবাহিকতা বজায় রেখেছিল বিগত ওই অন্তর্বর্তী সরকারও। এবার 2 রাজ্যে 500 কেজি করে মোট 1000 কেজি আম্রপালি এবং হাড়িভাঙা আম পাঠিয়েছেন তারেক রহমান। তবে কি ভারতে আম পাঠিয়েছেন তারেক সরকার আর ওই আমের কষে মুখে ঘা হয়েছে এনসিপি এবং জামাত নেতাদের? সে কারণেই কি এবার হাসিনা এবং আওয়ামী লীগের পাশাপাশি তারা সুর চড়াচ্ছে তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে? এই আবহে আবার সবচেয়ে বড় চমকটি এসেছে খোদ ওই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছ থেকে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হাসিনা দেশে ফিরতেই পারেন, দেশে ফিরতে তার কোনো আইনি বাধা নেই। এই একটি বক্তব্যই যেন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প এনে দিয়েছে। বিশেষ করে ওই জামাত এবং এনসিপি নেতাদের রাতের ঘুম উড়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, গত 5ই জুলাই রবিবার এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি পথেই দেশে ফিরে আসতে পারেন, দেশে ফিরতে তার সামনে কোনো আইনি বাধা নেই। তিনি আরও জানিয়েছেন, আওয়ামী লীগ দলগতভাবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলমান। তদন্ত রিপোর্ট জমা পড়ার পর ট্রাইব্যুনাল দ্রুত বিচার শুরু করবে। আপনারা জানেন যে 2025 সালের 17ই নভেম্বর বাংলাদেশের ট্রাইব্যুনাল এই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। এক্ষেত্রে চিফ প্রসিকিউটর পরিষ্কার বলেছেন, নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে আপিল মামলা করতে হয়।
কিন্তু শেখ হাসিনার তরফে আপিল করা হয়নি। তিনি বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই বিষয়ে আপিল আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে। তবে তিনি দেশে ফিরে আইন আদালতের মুখোমুখি হলে ভালো হয়। দেখুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের দিন এই শেখ হাসিনা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন চলতি বছরেই তিনি দেশে ফিরবেন। তবে কবে এবং কি উপায়ে তিনি বাংলাদেশে ফিরবেন সে বিষয়ে কোনো কিছুই তিনি বলেননি। কিন্তু হাসিনার সেই মন্তব্যের পর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দেখুন, বাংলাদেশের সরকার গঠনের পর শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারেক রহমানের সরকার কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। শেখ হাসিনার দেশে ফেরার কথা তারা দ্বিপাক্ষিক বৈঠকে মুখে বললেও ভারত সরকারকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো চিঠি ওই তারেক সরকার পাঠায়নি। হাসিনাকে ফেরত চেয়ে শেষবার ভারত সরকারকে চিঠি দিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, যাতে ভারত কোনো গুরুত্বই দেয়নি। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন বা নিজের দেশে ফিরবেন কিনা তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে অনেক আগেই জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর এখান থেকেই হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থানটা পরিষ্কার। হাসিনা ইস্যু পাশ কাটিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী দিল্লি। কিন্তু এবার শেখ হাসিনা নিজেও বলছেন তিনি ফিরবেন, এবং খোদ বাংলাদেশের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও বলছেন হাসিনা চাইলে ফিরতে পারেন, এবং আওয়ামী লীগ দলগতভাবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। তখন কিন্তু একটা ইতিবাচক অবস্থান তৈরি হচ্ছে বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। স্বভাবতই একটি বিস্ফোরণ এবং তার আড়ালে লুকিয়ে থাকা গভীর রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশ এই মুহূর্তে এক অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে তারেক প্রশাসনের স্থায়িত্বের পরীক্ষা, অন্যদিকে এনসিপি এবং জামাতের মতন শক্তি অস্তিত্বের লড়াই লড়ছে, আর তার উপরে ঝুলছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা। বাংলাদেশে কি সত্যিই শান্তি ফিরবে, নাকি ক্ষমতার এই রক্তাক্ত লড়াই আরও দীর্ঘ হবে? আপনার কি মত? এটি কি শুধুই রাজনৈতিক সংঘাতের একটা নতুন অধ্যায়, নাকি বাংলাদেশের রাজনীতিতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। নমস্কার।